টাকা দে। নিস্তব্ধতা নিজের রূপে ফিরে আসে। ছি 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 ছি, তুই যে এভাবে ভিখারির মতো আমার কাছে হাত পাতবি, জানলে তোর টাকা তোর মুখের উপর ছুঁড়ে ফেলতাম বেয়াদ্দব। টাকা দে। এই একদম টাকা টাকা করবি না, এত টাকা নেই আমার কাছে, যা সর। তুই বরং আমার জন্য 2 প্যাকেট জুস নিয়ে আয় যা। ঘটনা ঘটে খুব দ্রুত। সাদাব নিস্তব্ধতার 2 হাত শক্ত করে চেপে ধরে দেয়ালের সঙ্গে। টাকা দিবি কিনা? দিচ্ছি, কই? হাত পাত। সাদাব সত্যি সত্যি হাত পাতে। নিস্তব্ধতার ঠোঁট কামড়ে হাসে। সাদাব পিট পিট করে চেয়ে তার মনোযোগ সরেছে ইতোমধ্যে। মুহূর্তেই নিস্তব্ধতা পা উঁচিয়ে ঝুঁকে থাকা লম্বু সাদাফের গলায় কামড় বসায় জোরসে। পরপর বাড়িয়ে দেয়া সাদাপের হাতে নিজের দন্ত বসায়। অতপর সাদাপের বুকে হাত দিয়ে ধাক্কা মেরে দেয় দৌড়। ব্যথায় চিৎকার করে ওঠে সাদাব। নীরু রে, উফ, রাক্ষসী মেয়ে মানুষ। একবার তোকে শুধু হাতের কাছে পাই, তোর হরকুর সব ভাঙবো আমি। একবার শুধু কাছে আয়, বিশ্বাস কর তোকে আস্ত রাখবো না। উফ, জ্বলে গেল। মাহেরিশা মুহূর্তে তাল হারায়, পুরুষালী শক্তভুক্ত থাবায় একদম বিনা নোটিশে চুমুর বর্ষণ তোলে মাহেরিশার মুখশ্র জুড়ে। কে? মাহেরিশার আদু ভাই। আদ্রিতের হটকারিতায় মাহেরিশার মেজাজ চড়ে, কিন্তু সুবিধা করতে পারে না দানবীয় হাতের সঙ্গে। মাহেরিশা কাঁদো কাঁদো আদুরের স্বরে হেসকি তোলে। আদ্রিত ফ্যাল ফ্যাল করে চেয়ে একটু চুমু খাওয়া দিয়ে এখন তার বউকে হেসকি তুলে কাঁদতে হবে, কি আশ্চর্য! কাঁদছিস কেন ইডিয়েট? মেরেছি তোকে? মাহেরিশা মাথা নাড়ায়। আপনি বলেছিলেন মাত্র 2টো চুমু খাবেন, অসভ্য লোক। এতগুলো নয় তো। সরি বউ, 2টো চুমুতে এই আদ্রিতের পেট ভরে না। চুমু খেলেও পেট ভরে? মাহেরিশা হতবিহ্বল দৃষ্টিতে চেয়ে আদ্রিত মাথা নাড়ায়। এই দেখ, আরো 100টা চুমু খেলে আমার পেট ভরবে, ডিনারের প্রয়োজনই হবে না। 100টা? পাগল আপনি। অবশ্যই না। আর লাঞ্চ? লাঞ্চ তো করতেই হবে, পেট তো খালি। মাহেরিশা জোকের ন্যায় খামচে ধরে আদ্রিতের পিঠ। আদ্রিত ভাই, আপনি না এই মাত্র বললেন আপনার চুমু খেলে পেট ভরবে? ভরবে তো লাঞ্চের পর, কারণ 100টা চুমু তো লাঞ্চের পরে খাবো। প্রমিস, লাঞ্চের পরেই খাবো। এখন তোকে মুক্তি মুক্তি দিলাম, যা। শ্। কান্না ফুলে মাহেরিশার রেগে কটমট করে যায়। ইদানিং লোকটার প্রতি রাগ তার ক্ষণে ক্ষণে বাড়ছে। একটা মানুষ একটা কথাকে পেঁচিয়ে জিলাপি প্যাঁচ দিতে পারে কিভাবে? হাউ অসহ্য! সাদা ভাইয়া তোর ভাইয়া বলিস নি তো, নিবিড় ভাইয়া তোর কাজিন বলিস নি তো, বাট হোয়াই কাশফি? রিজন বল ফার্স্ট। নৌমির পরপর প্রশ্নে কাশফি ঠোঁট উল্টে যায়। এত প্রশ্নের উত্তর কি করে দেবে সে এখন? ঠোঁট উল্টালে কাজ হবে না, উত্তর দে ঝটফট। কাশফি দীর্ঘশ্বাস ফেলে শুধালো। বললে কি হতো? সাদাব ভাইয়া আমার মায়ের পেটের ছেলে বললে তুই কি আমার ভাবি হতি? বল, হতিস? আস্তাক ফিরুল্লাহ, এমনিতেই তোর ভাই আছে মহাবিপদে। তার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, তারপরও সে যদি শুনে তুই আমাকে তোর ভাবি করার ধান্দায় নেমেছিস, তাহলে তো খুব বিপদ। কাশফি চোখ ছোট ছোট করে চাইল, কণ্ঠে তার আবেগের লেশ। আমার ভাইয়ের প্রেমিকা মানে? আমার জানা মতে ভাইয়ের কোনো প্রেমিকা নেই নওমি। কেন? নিস্তব্ধতা আপু, তুই জানিস না নিস্তব্ধতা আপুর বিয়ে ঠিক হয়েছে ওই জাউরা বেড়ার লগে? কাশফি চট করে উঠে দাঁড়ায়। কি সর্বনাশ! দৌড়ায় কাশফি, তার পিছু পিছু নৌমিয়ে। গোল্লায় যাক ক্লাস। ভাইকে খুঁজে কাশফি হন্তদন্ত হয়ে পথে দেখা নিবিড়ের সঙ্গে। ভাইয়াকে দেখেছো? নিবিড় ভাইয়া? নিবিড়ের অস্তিত্ব দৃষ্টিগোচর হতেই নৌমি দাঁড়িয়ে যায়, নড়ে না এক পা। নিবিড় চোখ মুখ কুঁচকে মাথা নাড়ল। কেন? কি দরকার তোর? ক্লাস নেই? তোতলা রানী? কাশফি শুষ্ক ঢোক গেল। ভুল স্থানে ভুল কথা বলে ফেলেছে সে। তার হয়তো নিবিড়ের সঙ্গে কথা বলা উচিত হয়নি, একদমই না। পিছু ফিরে চায় সে, নৌমিকে না দেখে অস্বস্তি দ্বিগুণ বাড়ে তার। কি আশ্চর্য! এমন অস্বস্তি তো তার নীলাদ্রর সঙ্গে থাকলেও কখনো অনুভব হয় না। কাশফি কয়েক পা পিছু হটে করিডোরের বাঁকে থমকে দাঁড়ানো নৌমির হাতখানা শক্ত করে ধরে নিবিড়ের সামনে এসে দাঁড়ায়।
দাঁড়িয়েছিস কেন? আয়। কাশফি, আমি কাশফি নিবিড়ের সামনে দাঁড়িয়ে মেকি হেসে বলল, ভাইয়ের কাছে নিয়ে চলো। নিবিড় ভাইয়া। নিবিড় নমির পানে যে তীক্ষ্ণ দৃষ্টিতে, কাশ্মীর দিকে তার নজর নেই। নমি ভুলেও চোখ তুলে দেখে না নিবিড়কে। নিবিড়ের দৃষ্টি লক্ষ্য করে কাশ্মীর অস্বস্তি গাঢ় হয়। সাদাব তখন অডিটোরিয়াম থেকে বের হয়ে বটগাছটার পাশে এসে দাঁড়ায়, গলা ডলতে ডলতে। তিনজন এসে ঝাঁপিয়ে পড়ে তার সামনে, নিস্তব্ধতা উধাও। তিন মূর্তিকে দেখে সাদাব ভ্রু কুঁচকে যায়। নিবিড়, কাশফির, নৌমি তিনজনই সাদাবকে দেখতে ব্যস্ত। খানিকক্ষণ আগে ঘটনা কি ঘটেছে সবাই জানে। নিবিড়ে প্রথমেই মুখ খুলে, ভাই, নিরু আপা কই? দেখছি না যে। কি ঠিক হবে? কেন, জাওয়ারকে বাদ দিয়ে তোমাদের দুজনের বিয়ে? কাশফি ফট করে বলে উঠল, তো নিরুপাকে বিয়ে করতে আমি ঢোল ডগর কাজী বাজি নিয়ে বসে নেই নিশ্চয়ই। বেয়াদব মহিলাদের কপালে ওসব চাওয়ারাই ঠিক আছে। ভাইয়ের জবাবে কাশফি থতমত খায়। সাদাব ভাইয়া, আপনার জন্য বরং ভার্সিটির সুন্দরী একটা মেয়ের সম্বন্ধ খুঁজি, কি বলেন? নমি মুখ টিপে হাসেন। সাদাবের রিয়েকশন বোঝা দেয়। নিবিড়ের দিকে ঠোঁট কামড়ে যায় সে। খোঁজো নাওমি, তোমার মতন সভ্য শান্ত কাউকে খুঁজো, বিশেষ করে যাদের চুলগুলো তোমার মতো ছোট ছোট। মেয়েদের চুল বড় হলে ঝামেলা, বুঝলে? বড় বড় চুলগুলো দিয়ে তারা জামাইয়ের গলা পেঁচিয়ে ধরতে ওস্তাদ। নিবিড় চোখ ছোট ছোট করে যায় সাদাবের পানে, ফিস ফিস করে তার কানে কানে বলল, ভাই, তুমি নিরু আপুকে ছেড়ে অন্য কাউকে লাইন মারার চেষ্টা করছো, তবে কিন্তু সর্বনাশ। আমার সর্বনাশ আমি বুঝে নেব, তোর চরকে তুই তেল দে। নিবিড় বিড়বিড় করে কিছু বলে, বোঝা দেয়। সাদাবের লাল হওয়া গলায় কামড়ের দাগ লক্ষ্য করে নিবিড় চিৎকার করে বলল, ভাই, তোমার গলা কি হয়েছে? বিড়াল কামড় দিয়েছে নাকি? সাদাব দাঁতে দাঁত চেপে বলল, পানিতে ঝাঁপ দিয়েছিলাম, কাকড়া কামড়ে ধরেছে। ও মাই গড, ডাক্তারের কাছে চলো, তোমাকে ইনজেকশন দিতে হবে এক্ষুনি। ইনফেকশন হবে তো। শাট আপ মহিষের বাচ্চা। নিবিড় ফিস ফিস করে বলল, বাই দ্য ওয়ে, ভাই, কাকটাটার নাম কি? ন দিয়ে শুরু। কনফার্ম করো প্লিজ, না হলে আমাদের আবার কাকটার কামড় খেতে হয়, তবে তো খুব বিপদ। সাদাব অগ্নি চোখে যায়। চোখ দিয়ে মহিষের বাচ্চাকে ধ্বংস করে দেওয়ার পায় তারা। নির্ঘাত ড্রাগনের ন্যায় তার মুখশ্রী হতে ছলাৎ ছলাৎ করে অগ্নি নির্গত হয় না, নয়তো আজ নিবিড় এখানে পুরী ধ্বংস হতোর কনফার্ম। কাকড়া জনগোষ্ঠীরও আলাদা আলাদা নাম থাকে, বুঝি নিবিড় ভাইয়া? নিবিড় হেসে বলল, অবশ্যই থাকে, যেমন তুই কাকসি কাকড়া। ছোটবেলায় আমার পিছনে পিছনে লেগে থাকতি খামচি ধরে। কাশ্মীর শুষ্ক ঢোক গেল বুকের মাঝে। হঠাৎই চিনচিন ব্যথা অনুভব হলো তার। কিসের ব্যথা কাশ্মীর খুঁজে পায় না। সে উৎস, মূলত সে খুঁজতেই চায় না হয়তো। নমি পেছন থেকে সরে গেল চট করে। কেউ তার খবর নিল না, নেয়ার কথাও না। ঠিক তাদের বিপরীত পার্শ্বে দাঁড়িয়ে নীলাদ্র, সাফওয়ান এবং তিয়াশা। নীলাদ্রর শক্ত সামর্থ্য শরীরখানা নিয়ে দাঁড়িয়ে বাইকে হেলান দিয়ে, হাতে তার জ্বলন্ত সিগারেট, চোখ দুটো তার নিষ্প্রাণ ভঙ্গিতে সামনে যেয়ে। সেই চোখে নেই কোনো অনুভূতির কিনারা, আর না তো চাওয়া পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। শেষ টান দিয়ে সিগারেটের অবশিষ্ট অংশটুকু পায়ের নিচে ফেলে পিষে ফেলল পা দিয়ে তীব্র আক্রোশে। সাফওয়ান ফিস ফিস করে বলল, ভাই, তোর কাশিকে ডাকি। নীলাদ্র জবাব দিল না। নিবিড় আর কাশফির কথা চলল। কাশফির মুখশ্রী হাসি হাসি। সময় কাটলো। বেশ অনেকটা সময় পর কাশফি চাইল সামনে। কাশি আর তার নীল সমুদ্রের দুজনের দৃষ্টির মিলন ঘটল। নীলাদ্র সেই খানটাই দাঁড়ালো না আর এক ফোঁটাও। মিনিটের মাঝে বাইক ছুটিয়ে চলল নিজ গন্তব্যে। কাশফি নীলাদ্রর হঠাৎ রিয়াকশনে হক চকালো।
তিয়াশা অদূরে দাঁড়িয়ে রাগিয়ে ফুঁসতে থাকে। এই নিস্তব্ধতা মেয়েটা একদম 12 ভাতারি অসভ্য মেয়েটা সাদাবকে তার কবজায় করলো, আর এখন তার ক্রাশ জাওয়াদ পাটোয়ারিকেও নিজের কবজায় নিয়ে নিল। যেন তেন নয়, সোজা বিয়ে। এই মেয়েটার সমস্যা কি? এরা কয়েকজন ভাই বোন মিলে কি শুরু করেছেটা কি? এক একজনকে নিয়ে টানাটানি করছে। আশ্চর্য। সময়টা তখন দুপুর 2টো। নীলাদ্র রুমের দরজা জানালা লাগিয়ে উদম গায়ে চিত হয়ে শুয়ে আছে আরামদায়ক বিছানায়। তার হাতে স্প্রিটের ক্যান। শেষ চুমুক দিয়ে ছুঁড়ে মারে সে তা দূরে। তার রুমের অবস্থা দেখে মনে হচ্ছে না কোনো মানুষ বসবাস করে না সেখানে। পরনের কাপড় ফ্লোরে পড়ে, বইপত্র নিচে ফেলা, ল্যাম্প স্ট্যান্ডটা ভেঙে পড়ে আছে নিচে। মনে হচ্ছে মিনিট 2 পূর্বে কেউ তাণ্ডব চালিয়েছে রুমের মাঝে। ভাইরাসের আক্রান্ত কাশির আজ আসার কথা ছিল, আসেনি আজ মেয়েটা। তার নিবিড়ে ব্যস্ত সে। তাতে নীলাদ্রর কিছু যায় আসে না। একদমই কিছু যায় আসে না। কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে সে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে হয়তোবা। তার ডাইনিংয়ে ডেকে রাখা খাবারগুলো মন খারাপ করে আছে। কাশির নীল সমুদ্র এত অসভ্য কেন? কীরকম করে কষ্ট দিচ্ছে খাবারগুলোকে? সময় কাটিয়ে কয়েক মুহূর্ত পূর্বের ন্যায় কলিং বেল বাজে নীলাদ্রর 3তলা ফ্ল্যাটে। একবার নয়, দুবার নয়, পরপর কয়েকবার। দরজার ওপাশে দাঁড়ানো রমণীর বড্ড ধৈর্য, তাই তো পূর্ণ ধৈর্যের সহিত কাজটি সে করে যাচ্ছে অনবরত কলিং বেলের শব্দে মাত্র ধরা ঘুমটা ছুটে যায় নীলাদ্রর। ওপাশে থাকা ব্যক্তির উদ্দেশ্যে গালি ছুড়ে বিশাল আকারে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ে তার অসংখ্য। চট করে উঠে দাঁড়িয়ে ডান হাতের কবজির সহিত কপাল দোলে সে। নির্লিপ্ত ভঙ্গিতে দরজা খুলে দরজাটা আগলে দাঁড়ায়। তার সামনে মিকি মাউসওয়ালা হেয়ার ব্যান্ড পরিহিত, বিড়াল চোখে ক্যাট স্যুপ পায়ে, খরগোশওয়ালা ব্যাগ কাঁধে মেয়েটা দাঁড়িয়ে। চোখে মুখে তার উৎফুল্লতা স্পষ্ট। অজানা কে জানার কৌতূহলী উত্তেজনা চোখে মুখে। কি চাই তোমার? কাশ্মীর চোখ পিট করে যায়। দরজা আগলে দাঁড়ানো নীলাদ্রর হাতের নিচ দিয়ে কাশ্মীর চট করে ভিতরে ঢুকে যায়। নীলাদ্র ভ্রু কুঁচকায়। কাশ্মীর দাঁত কেলিয়ে হাসে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার নিবিত এখানে নেই, সো আসতে পারো। আমার তো নিবিড় ভাইয়াকে চাই না নীল সমুদ্র। তো কাকে চাও? নীলাদ্র ঝটপট প্রশ্ন করে। কাশ্মীর কয়েক পল পিট করে যায়। ঠোঁট উল্টে সরল মনে উত্তর দেয়। গল্প শুনতে চাই নীল সমুদ্র। রাজকুমারের গল্প শোনাবেন না? কথা দিয়েছিলেন তো। নীলাদ্র কিছু সেকেন্ড চোখ ছোট ছোট করে চেয়ে রয় সরল মেয়েটার মুখোশটির পানে। সরল? একদমই নয়, বদমাস মেয়ে একটা। 1 নম্বর ভাইরাস জনিত কাশি। অনুমতিবিহীন খুব সাবলীলভাবে কাশ্মীর সোফায় গিয়ে বসে। হাতের ফোনটা রাখে পাশে। পাশ ছেড়ে নীলাদ্রর বসার জায়গা করে দিয়ে শোধায়। কি হলো? আসুন, বসুন, বলুন। এই এতক্ষণে কাশ্মীর নীলাদ্রর দিকে লক্ষ্য করে। ট্রাউজার পরিহিত নীলাদ্র উন্মুক্ত বক্ষ চোখে লাগতেই কাশ্মীর চোখ বড় বড় করে চায়। ছি, কি অসভ্য নীল সমুদ্র। কোনো আক্কেল জ্ঞান নেই। এত বড় মানুষ হয়ে কি উদম গায়ে থাকতে হয় নাকি? মিনিমাম কমন সেন্স নেই এই ছেলের। থতমত খেয়ে চট করে বসা থেকে এক ঝটকায় শটান দাঁড়িয়ে যায় কাশ্মীর। নীলাদ্র ততক্ষণে কাশ্মীর অনেকটা কাছে চলে এসেছে। দুজনের অস্তিত্ব ছুঁই ছুঁই। কাশ্মীর ঘাড় তুলে উপরে তাকায়, কারণ নীলাদ্রর হাইটের চাইতে সে অনেকটাই ছোট। সামনাসামনি দেখা দেয়। বোকা বোকা চাহনিতে চোখা পিট করে চায়। নীলাদ্রর ঘুমজড়িত উত্তপ্ত নিঃশ্বাস কাশ্মীর মুখে আছড়ে পড়ে। তাতে কাশ্মীর চোখ চশমা ঘোলাটে হয়ে খানিকটা। আপনি আন্টি আঙ্কেলের সঙ্গে থাকেন না কেন নীল সমুদ্র? তো তোমার তাতে কোনো সমস্যা? কাশ্মীর শুষ্ক ঢোক গিলে মাথা নাড়ায়। নীল সমুদ্র, আপনি কি দয়া করে গায়ে একটা টি শার্ট জড়াতে পারবেন? হুম। কাশ্মীর ঠোঁট উল্টে চায়। এক মুহূর্তে তোমার গোলাপি প্রেমের চশমাটা যদি ভেঙে যায় কেমন হবে বলো তো কাশি? অজানা অনুভূতির লজ্জায় লাল হয় তার গলা। কিন্তু এমনটা হওয়ার কথা নয়। তবে কেন হচ্ছে? কাশ্মীর আর এক মুহূর্তেও দাঁড়ায় না। নীলাদ্রকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে দেয় দৌড়। এক দৌড়ে গিয়ে দাঁড়ায়, নিচে দম নেয়, অথচ ভুলে বসে নিজের ফোনের কথা। ফোনটা তার পড়ে রয় অবহেলিত ভঙ্গিতে সোফার এক কোণে।
ধাক্কা সামলাতে হিমশিম খায় নীলাদ্র। সোফায় গিয়ে পড়ে, উঠে বসে। সোফায় গা এলিয়ে দিয়ে নীলাদ্র মাথা চুলকে রহস্যময় হাসে। সময়টা তখন রাত্রি ভাগের, এই মাঝরাতের আগে ভাগে। জ্যোৎস্নার রাত, চারিপাশ জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দৃশ্যমান। মাহিরিসার ফোন বাজে, তার একমাত্র হাজবেন্ড, তার আদু ভাইয়ের। বলুন। নিচে আয়। পারবো না। মুখে মুখে তর্ক করতে শিখে গেছিস? মাহিরিসা চুপটি করে থাকে, জবাব দেয় না। নিচে আয়। সম্ভব নয় আদু ভাইয়া। কেন, কি সমস্যা? তোর হিটলার বাপ আজ ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়নি? ঘুমিয়েছে। তো কি সমস্যা? নিচে নাম। পারবো না, আপনার দরকার হলে আপনি আসুন। ও আচ্ছা, তাই নাকি? সে কথা আগে বললেই পারিস। তুই এত ঘুরিয়ে বলার কি প্রয়োজন আছে বল? আদ্রির ঠোঁট কামড়ে হাসে। মাহিরিসা হতবিহ্বল দৃষ্টি ফোনে তাক করে। লজ্জায় দুগাল লাল হয়ে ওঠে তার। চট করে সে উঠে দাঁড়ায়, দৌড়ে ব্যালকনিতে গিয়ে নিচে তাকায়। আদ্রিত ততক্ষণে অর্ধেক গাছে উঠে ফেলেছে। কি আশ্চর্য, বাসরের লোকটার কত শখ! মাহিরিসা এক পদক নিচে যেয়ে দৌড়ে ভেতরে ঢুকিয়ে ব্যালকনির দরজা লাগিয়ে দেয়। তার বুকের মাঝে ধরাস ধরাস শব্দ তোলে। ব্যালকনিতে আদ্রিত মেজাজ খিচিয়ে দাঁড়িয়ে ফোনে ফিসফিস করে বলল, দরজা খোল। না। তো কি দরজা খুলবি কিনা? না। খোদার কসম, আমার যদি আজ ফিরে যেতে হয় তোকে আস্ত রাখবো না। আপনি চলে যান আদ্রিত ভাই। আপনার শ্বশুর মশাই উঠে গেলে কিন্তু পরে আর বউ পাবেন না, আজীবনের জন্য হারাবেন। রাগে গজগজ করতে করতে পুনরায় গাছ বেয়ে নিচে নামিয়ে আদ্রিত। মাহিরিসাকে একবার হাতের কাছে পেলে নির্ঘাত চিবিয়ে খেয়ে ফেলবে সে। নিবিড় মাত্রই বাইক থেকে নেমে দাঁড়িয়েছে। ব্রোকে গাছ থেকে নামতে দেখে থম মেরে দাঁড়িয়ে যায় সে। উপরে চাইলে দেখতে পায় নমি ছাদে দাঁড়িয়ে নিচের দিকে চেয়ে। আদ্রিত বরাবর চোখও তার। চোয়াল শক্ত হয় নিবিড়ের। তাকে ইগনোর করে প্রেমিক জোটানো হয়েছে তাই না? বাইকের চাবিটা রাগে ছুঁড়ে মারে দূরে। তার এই রাগ অহেতুক, একদম বেমানান। নিজের রাগ দেখে নিজেই অবাক হয় সে। অভদ্র নাউডুবা চশমিশ প্রেমিক জোটাক আর বর জোটাক, তাতে তার কি? নিচে নেমে পাশে তাকাতেই আদ্রিত নিবিড়ের দুজনের দৃষ্টির সঙ্গে দৃষ্টি মেলে। চোখ বন্ধ করে আদ্রিত দীর্ঘশ্বাস ফেলে হতাশ নেত্রে বিড়বিড় করে, শালার কপাল আমার, জোর করে করলাম বিয়ে পেতে বউয়ের আদর। এখন বউ আমার করছে তেরামি, খাচ্ছি আমি শ্বশুরের তারানি। না পাই বউয়ের আদর আর না পাই জামাই আদর। শালা জীবনটাই বেদনার। ছে, হে যুবকগণ, শুনো হে তোমরা, ভুল করেও করিও না আমার মতন ভুল। করোনা নিকাহ জোর করে শ্বশুরের অগোচরে, নয়তো হারাতে হবে অচিরেই যৌবন। পাবে না বউয়ের আদর, হবে তোমার সিস্টেম লস। দিন শেষে হোঁচট খেয়ে পড়বে তুমি টুক করে বৃক্ষ হতে। বাণীতে ডাক্তার আদ্রিত শেখ নিভৃত। ধীর পায়ে নিবিড় দুকদম আদ্রিতের পানে এগোয়। এত রাতে এখানে কি করছো তুমি ব্রো? হাডুডু খেলতে এসেছিলাম রে মহিষের বাচ্চা, বাট অভদ্র বাচ্চা বউটা শেষ সুযোগ দিল না। থাপড়ে গাল ফাটিয়ে দেওয়ার দরকার, বাট পারলাম না। কি বলতো, ভীষণ আদুরে তো, বুকে লাগে। ইস। আদ্রিতের স্রেফ উত্তর, চমকানো ভরকানোর লেশ তার মাঝে পাওয়া গেল না। আদ্রিত চলে যায় নিবিড় হতভম্ব দৃষ্টিতেই কিছু বিড়বিড় করে বোঝা দেয়। আদ্রিতের কথন তার বোধগম্য হয়নি, অথবা সে বসতে চাইছে না। হয়তো নিজের মনের মাঝে পোষা অহেতুক যোগ দিয়ে সে মেনে নিতে চাইছে। এটাই যে মানুষের দোষ, তারা চোখের সামনে যা কল্পনা করে সেটাকে বাস্তবতায় রূপ দিতে চায়। ভেতরের অদৃশ্য কিছু সত্য তারা জানতে চায় না। তখন মাঝরাত, রাতের অন্ধকারে আচ্ছন্ন দিনের আলোয় ফোটে সকল রহস্য। অদিতি নিজ বিছানায় শুয়ে, খানিক পর পর তার গা কেঁপে কেঁপে উঠছে কান্নার তোভে। বুকে তার নিদারুণ ব্যথা। নিজ ভালোবাসা হারানোর ভয় এতটা তীব্র কেন হয়? কেন হয় মরণ যন্ত্রণা? আচ্ছা, মৃত্যুর সাধু বুঝি এর থেকেও ভয়ঙ্কর? মেয়ের রুমের লাইট জ্বলতে দেখে তৃপ্তি অবাক হয়। এত রাত পর্যন্ত মেয়ে তার কখনো জেগে থাকে না বললে ভুল হবে। পারে না। অদিতির ঘুম একটুখানি কম হলেই মাথা যন্ত্রণা শুরু হয়, তীব্র যন্ত্রণা। দরজা ধাক্কা দিতেই তা হট করেই খুলে যায়। তৃপ্তি আরও অবাক হয়। অদিতির রুম রাতে লক না করে ঘুমোয় না। হঠাৎ কি হলো তার অবুঝ মেয়েটার? বিছানার কাছে গিয়ে তৃপ্তি মেয়ের কাঁধে হাত রাখে। অদিতি চট করে ঘুরিয়ে মাকে আশ্রে পিষ্টে জড়িয়ে ধরে। তৃপ্তি খানিকটা হোঁচট খায়।
আমি বোধ হয় তোমার নাই ভুল কাজটা করেই বসলাম মা। তৃপ্তি 2 মিনিট নিশ্চুপে মেয়েকে জড়িয়ে রাখে নিজ বুকে। ধীরে সুস্থে মেয়ের মাথায় হাত বুলায়, কান্নারত মেয়েটাকে 2 কদম স্থির হতে সুযোগ দেয়। সে এক অভাগী, হতভাগী। তার মা ছিল না, তাকে সঠিক গাইডলাইন দেওয়ার কেউ ছিল না, অসময়ে তার মাথায় আদরে হাত রাখার মতো কেউ ছিল না। কিন্তু তার অতিথি পাখির জন্য তো সে আছে।